আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের শহর কুষ্টিয়ায়। এত ইতিহাস, এত সৌন্দর্য, এত ঐতিহ্য, তবুও এখনো অনেকেই হয়তো ঠিকভাবে এই শহরটা ঘুরে দেখেননি। কুষ্টিয়ায় দেখার কি কি আছে, কি খাবেন, সব ডিটেলস থাকতেছে ভিডিওতে। আর আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো কুষ্টিয়ার সেরা সেরা জায়গাগুলো। গত ভিডিওতে আপনাদেরকে নিয়ে গেছিলাম ভেড়ামারা উপজেলা ও পাবনা ঈশ্বরদীর একটা অংশে। সেখান থেকে বিকালে কুষ্টিয়া শহরে এসে রাতে সুন্দর একটা ঘুম দিয়ে সাত সকালে উঠে রেডি হয়ে বের হলাম কুষ্টিয়ার হিস্টোরিক্যাল প্লেস গুলা ঘুরে দেখতে। কুষ্টিয়া খুলনা বিভাগেরই একটা জেলা, যাকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন সহ আরো অনেক গুণী মানুষের জন্য এখানের পরিবেশ খুবই ক্লিন এবং নাইস একটা সিটি। আমাদের প্রথম গন্তব্য লালন শাহের মাজার ছিল। এখানে এসে লালনের দর্শন ও ইতিহাসের একটা আলাদা অনুভূতি কাজ করে। প্রবেশের পরই চোখে পড়লো বিশাল আকৃতির একটা একতারা, যেটা লালন দর্শনের অন্যতম প্রতীক। প্রতি বছর লালনের স্মরণে খুব আয়োজন করে দুইটা মেলা হয়, তখন এই জায়গাটা খুব জমজমাট থাকে, বাট এখন ছিল খুব নিরিবিলি। লালন শাহ ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বাউল সাধক। মানুষ, মানবতা আর ভেদাভেদহীন সমাজের কথা তিনি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন। আজও তার গানের প্রতি ভালোবাসা ও দর্শন হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করে। লালন পথে পড়ে রইল সেই আশাতে, সেই আশাতে লব সুপথে। আহা, গানটা শোনার সময় আমার পুরো গুজবাম্পস হচ্ছিল। তারপর মাজার থেকে বের হয়ে কুষ্টিয়া শহরের পুরানো কিছু ভবন, রাস্তাঘাট দেখতে দেখতে এগিয়ে গেলাম। পথে শহীদ আবরার ফাদ স্টেডিয়াম পার হয়ে চৌরাহাস মোড় থেকে একটা অটো নিলাম শিলাইদা রবীন্দ্র কুঠিবাড়ি যাওয়ার জন্য। কুষ্টিয়া আসলেই অসাধারণ। এখানে রাস্তার দুই পাশে সবুজ সৌন্দর্য চোখের পলকে ফেলতে মন চায় না। আলাউদ্দিন মোড় পার হয়ে গ্রামের মধ্য দিয়ে 15 থেকে 20 মিনিট অটো রাইডের পর আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। কুষ্টিয়ার কথা মাথায় আসলেই সবার আগে আসে তিলের খাজা আর কুলফি মালায়ের কথা। গত রাত থেকে আমি অনেকবার শহরের অনেক জায়গায় কুলফি খুঁজছি, বাট ফাইনালি এখানে এসে পেলাম। দুধ জাল দিয়ে দিয়ে ঘন করে এই কুলফিটা তৈরি করা হয়, প্রচন্ড ঘন আর খেতে অনেক সুস্বাদু। অন্য কোনো জেলার কুলফির সাথে এই কুলফিটা একদমই মিলবে না। একটা কুলফি খেলে আরেকটা খেতে ইচ্ছা করবে। এবং এই কুলফিটা ছিল 60 টাকা করে। আমরা যেহেতু 10টার দিকে কুঠিবাড়ি এসেছি, কিন্তু এই কুঠিবাড়িটা ওপেন হয় 11টার দিকে, তাই হাতে যেহেতু 1 ঘন্টার মতো সময় ছিল, সামনে লোকাল মার্কেট গুলো ঘুরে একটু দেখলাম। আর এখানে অনেক অনেক কিছু পাওয়া যায়। এরপর একটা ভ্যান ভাড়া করে চলে গেলাম রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে। জায়গাটা এখন অনেকটাই পরিত্যক্ত, কিন্তু ইতিহাসের একটা ছাপ এখনো রয়ে গেছে। একটা বানরের সাথে দেখা হয়ে গেল, সে আমাদের সালাম করে ওয়েলকাম জানালো। বেশ ফানি ছিল ব্যাপারটা। কুঠিবাড়ির পেছনে কিন্তু পদ্মার পার আছে, সেখানেও আমরা কিছু সময় কাটালাম। আর ওই দিনের ওয়েদার ছিল অনেক সুন্দর, আকাশ জুড়ে মেঘ, হালকা বাতাস, অনেক ভালো লাগতেছিল। অনেকেই কুঠিবাড়ি আসে কিন্তু এই পদ্মার পাড়টা মিস করে। আর এই পদ্মা নদীর ওই পারে কিন্তু পাবনা জেলা। এরপর আমরা সময় মতো আবার কুঠিবাড়িতে চলে আসি এন্ড টিকিট কাউন্টার থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটি। ভেতরে ঢুকে চোখে পড়লো দারুণ সুন্দর স্থাপত্য। ছোটবেলায় বইতে এই বাড়ির ছবি অনেকবার দেখেছি, আর আজকে নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগতেছে। রাস্তায় খুব সুন্দর করে আলপনা করা, একটা পাশে অনেক বড় সুন্দর আর্কিটেকচারের অডিটোরিয়াম, আরেকটা পাশে মুক্ত মঞ্চ। মানে পরিবেশটা অনেকটা মনে প্রশান্তি দেওয়ার মতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটি দীর্ঘ সময় এখানে কাটিয়েছেন, ভাবতেই অবাক লাগে। এই ঘরগুলোতেই একসময় তিনি ভেবেছেন, সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের অমূল্য সব রচনা, এবং এখানে বসে তার বিখ্যাত অনেক সাহিত্য রচনা করেছেন। প্রবেশের পর ধীরে ধীরে জানতে পারছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আর তার কাজ এবং এই বাড়ির ইতিহাস। তো বাড়ির ভিতরে ঢোকার পর তার বিভিন্ন বয়সের ছবিগুলো দেখতেছিলাম আমি। এখানে তার ব্যবহার করা টেবিল, খাট, চেয়ার, সোফা, লোহার সিন্দুক, হাতে লেখা চিঠি এবং বিভিন্ন নথিপত্র, এমনকি সেই সময় পানি পরিশোধনের যন্ত্র সংরক্ষণ করে রাখা হয়েছে, যেগুলো দেখতে নানা সময় বিভিন্ন ধরনের পর্যটকরা আসে, যেভাবে করে আমিও এসেছি আজকে। বাড়ির ভেতরে সবকিছু দেখে আমরা বাইরে বের হলাম আশেপাশে আর কি আছে এবং পরিবেশটা ঘুরে ঘুরে উপভোগ করতে। কুঠিবাড়ির চারপাশটা সমান সুন্দর, আম গাছের বাগান, ছায়াঘেরা হাঁটার পথ, বসার জায়গা, সবার কাছেই এখানটা খুবই ভালো লাগবে। কিছু দূর সামনে গিয়ে পাই খুবই সুন্দর একটা দিঘি। দিঘির পাশে বাউলরা গান করে এবং আমি কিছু সময় বিশ্রাম নিলাম গাছের ছায়ায়। তো একটা পাশে গ্রন্থাগার ছিল, কিন্তু সেটা ছিল বন্ধ। এখানে পুরো কুষ্টিয়ার দর্শনীয় জায়গাগুলো ম্যাপ আকারে আছে, যেগুলোর বেশিরভাগ জায়গা আমরা এই ভিডিওতে ঘুরতেছি। এখানে ঘোড়ায় করে আপনারা সময়টা উপভোগ করতে পারবেন। কুঠিবাড়ি থেকে ফেরার পথে আবহাওয়াটা ছিল ঠিক এইরকম, এমন প্রচন্ড বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি, খুব ভালো লাগতেছিল এরকম ওয়েদার। বিকালে আমরা যাই হরিপুর ব্রিজে। কুষ্টিয়ার ভেতর খুব ফেমাস একটা ব্রিজ হচ্ছে এই হরিপুর ব্রিজ। নিচে গড়াই নদী, শহরের কিছুটা অংশ দেখা যায় ব্রিজ থেকে। কালিমার পতাকা ছিল, দেখতে বেশ ভালো লাগতেছিল। ব্রিজের উপর
দাঁড়িয়ে নিজের মতো কিছু সময় কোয়ালিটি টাইম কাটালাম এবং ডিপ্রেশন দূর করলাম। এরপর ব্রিজ পার হয়ে আমরা নিচে নেমে যাই, আর এখানে এসে দেখি অনেক মানুষের সমাগম। বিকালে চাইলে আপনারা এই গড়াই নদীতে ট্রলারে করে ঘুরে দেখতে পারবেন এবং এর জন্য জনপ্রতি 10 বা 20 টাকা গুনতে হয়। এখানে বেশ কিছু রুফটপ রেস্টুরেন্ট ছিল, নিচে অনেক ক্রাউড থাকায় আমরা উপরে এসেছিলাম। যদিও এখান থেকে কিছু খাই নাই, পরিবেশটা শান্তি করে চোখ ভরে দেখলাম, দেন নদীর পাড়ে এসে বসে চা খেলাম। কুষ্টিয়ায় আমি যে কয়টা জায়গা থেকে দুধ চা খেয়েছি সব জায়গায় চা ছিল অনেক মজা। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন কুষ্টিয়ার চা নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। সন্ধ্যার পর আমরা যাই দ্য কেক স্ট্যান্ডে। কুষ্টিয়ার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট দ্য কেক স্ট্যান্ড এবং বেস্ট রেস্টুরেন্ট বলতে পারেন। ইন্টেরিয়রটা এত সুন্দর আর নান্দনিক যে ঢুকেই মন ভালো লাগবে। মেনুতে অনেক অনেক আইটেম আছে, অনেক অনেক ভেরিয়েশন, বাট আমরা এত আইটেমের মধ্যে থেকে নিয়েছিলাম পিৎজা। আমি বেশিরভাগ সময় পিৎজা বার্গার পিৎজাই বেশি খাই, কিন্তু এখান থেকে পিৎজা খাওয়ার পর মনে হচ্ছিল এই রেস্টুরেন্টটা আমার শহরে থাকলে হয়তো বারবার এখানেই আসতাম। একদিনে হয়তো পুরো কুষ্টিয়া দেখা সম্ভব না, কিন্তু এই শহর একদিন আমাকে যতটুকু দেখিয়েছে সেইটুকুতেই ফিরে আসার ইচ্ছা জাগিয়ে দিয়েছে। আপনারা যদি কখনো কুষ্টিয়াতে এসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনার সব থেকে প্রিয় জায়গা কোনটা আর আপনার খাওয়া বেস্ট খাবার কি ছিল। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।